বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান নদী ও জীবন। শুভেচ্ছা নিন, আমি চিন্ময় মুৎসুদ্দি আপনাদের কাছে আজকের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হলাম। আমরা আজকে এই চরের বিষয়ে, বিশেষ করে পাবনার চর নিয়ে আলোচনা করব, সেখানকার অবস্থা নিয়ে এবং সেখানে কি করা যেতে পারে। আর সেই বিষয়গুলো আলোচনা করবেন দুজন বিশিষ্ট অতিথি। তারা হলেন টেলিভিশন সাংবাদিক শওকত মিল্টন, আর আছেন বেড়া উপজেলার চেয়ারম্যান খন্দকার আজিজুল হক আরজু। এই মুহূর্তে যদি আমরা আপনার এলাকার চরের কথা বলি, তাহলে কোন একটা, দুটো, তিনটা, চারটে বা অনেকগুলো হবে, কিন্তু কয়েকটা অবস্থানের কথা বলবেন, যে অবস্থানগুলো বা যেই সমস্যাগুলো, যেই সংকটগুলো আপনার কাছে মনে হচ্ছে খুবই গভীর এবং এখনই তার সমাধান হওয়া প্রয়োজন। এই বেড়া অঞ্চলের 1/6 মানুষ চরাঞ্চলে বসবাস করে। প্রায় 5টি ইউনিয়ন ব্যাপী এই 6 মানুষ তারা বসবাসরত বেড়া উপজেলার ছড়িয়ে ছিটিয়ে। সর্বোচ্চ সংখ্যক জনগোষ্ঠী হচ্ছে একটি ইউনিয়ন যার নামই ঢালারচর। এই ঢালারচরের এন্টায়ারটাই চর অঞ্চল, যদিও ইতিমধ্যেই চরের তার অনেক চরিত্রের পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে চর বলতেই আমরা যেটা বুঝতাম কাশবন, বালু, ধুধু, এগুলো প্রায় ঢালারচরের মধ্যে নাই বললেই চলে। এখন সেখানে প্রচুর আবাদযোগ্য জমি হয়েছে, ঘরবাড়ি হয়েছে। এখন আর কেউ এখানে অস্থায়ী ঘর বা বসবাস করে না, সবাই স্থায়ীভাবে বসবাস করে। সাধারণত এরকম চরাঞ্চল, দুর্গম চরাঞ্চলে দেখবেন যে একটি বছরের একটি মাত্র মৌসুমে একটি ফসল হয় এবং এই সময় ওরা এখানে অস্থায়ীভাবে ঘরবাড়ি করে, বাকি সময় এরা থাকে না, চলে আসে। সেরকম অবস্থা এখন আর নেই এই অঞ্চলটিতে। এই চরকে কি আপনি মোটামুটি স্থায়ী চর বলতে? স্থায়ী চর, মানে ভাঙন নেই বললেই চলে। স্থায়ী চর। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে, এটা জুনিয়র বিদ্যালয়ও হয়েছে। এখানে রাস্তাঘাটের সমস্যা আছে। এখানে যদি মানে সমস্যাকে 1-2 করে বলতে যাই, তাহলে প্রথমেই বলতে হবে এখানে সবচেয়ে বেশি দুরবস্থা হচ্ছে স্বাস্থ্য সেবার বা চিকিৎসার। একেবারেই দুর্গম, এখানে কোনো রকম চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে। ওই গ্রামের হাতুড়ে ডাক্তার যাদেরকে বলা হয়, সেটা হাতুড়ে ডাক্তারও না, এরা হচ্ছে ওষুধের দোকানদার। ওষুধের দোকান বেচে এ থেকে সেই জ্ঞান দিয়েই তারা প্রাথমিক চিকিৎসা সেখানে করার চেষ্টা করে। ডাক্তার বলতে এদেরকে আসতে হবে মিনিমাম 30-35 কিলোমিটার দূরে, সেটা পাবনা জেলার বেড়া অঞ্চলে অথবা রাজবাড়ী অঞ্চলে অন্য জেলায় চলে যেতে হবে। অপেক্ষাকৃত বরং বেড়ার চাইতে এরা বেড়ার জনগোষ্ঠী হলেও এদের জন্য দূরত্বের প্রশ্নে রাজবাড়ী কম। সেদিক থেকে দেখা যায় এরা চিকিৎসা সেবার জন্য রাজবাড়ী অঞ্চলে চলে যায়, বিশেষত ঢালারচর অঞ্চলের মানুষ। আপনি বলছিলেন এখানে যেমন স্বাস্থ্য সেবা, তারপর বলছেন অনেক দূরে যেতে হয়, মানে রাস্তা নেই। এই যে এখানে কোনো রাস্তা, এখানে কোনো রকম কোনো পরিবহন ব্যবস্থা নেই। এখানে মানুষগুলোকে অসুস্থ হলে একটা ঢুলির মতো বানিয়ে মানুষকে কাঁধে নিয়ে একে নিয়ে যেতে হয়। সেই সাথে শিক্ষার সমস্যা। শিক্ষা প্রতিষ্ঠান যাও বা এখানে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে বাবা মার দিক থেকে, পরিচালনা কমিটির দিক থেকে সবারই স্বল্পতা, জ্ঞানের স্বল্পতার কারণেই এরা বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানোর ব্যাপারে অপেক্ষাকৃত নিরুৎসাহী, বা এই ব্যাপারটায় তারা খুব একটা নজরে নেন না বা তাগিদ বোধ করেন না। উপবৃত্তির কারণে ওই নামমাত্র কোনো সময় এরা যায়, ওইটুকু হাজিরা দেখিয়ে ওই উপবৃত্তির শর্ত পূরণ করে উপবৃত্তি গ্রহণ করেন। এটি হচ্ছে অভিভাবক এবং বাচ্চাদের বেলায়। উল্টো দিক থেকে শিক্ষকরাও, এখানে অধিকাংশ শিক্ষকতায় নিজেরা যান না গিয়ে ওনাদের প্রত্যেকের জন্য একটা করে বদলি শিক্ষক আছে ওই চরাঞ্চলের বা আশপাশের, বেকার, ম্যাট্রিকুলেট, ইন্টারমিডিয়েট অথবা ম্যাট্রিক পরীক্ষা দেয়নি,
এরকম একজনকে ১,০০০-১,২০০ টাকা চুক্তি করে তাদেরকে পাঠিয়ে দেয়। শিক্ষকের সেটা হয়তো এই সংকটটা অনেকভাবে আমাদের মেইনল্যান্ডেও আছে, কিন্তু তার চাইতে বড় বিষয় হলো যে আগ্রহ না হওয়ার যে ব্যাপারটা, সেটা কি ধরেন আপনার যে আপনি দূরত্বের কথা বলছিলেন, তাদের কি স্কুলটা কি এমন একটা লোকেশনে যেখানে লোকজনকে অনেক দূর হেঁটে আসতে হয় বা এরকম কোনো কিছু? চরাঞ্চলে যেহেতু রাস্তাঘাটের সংকট আছে, কিন্তু অন্যটাও তো সুবিধা আছে, সেটা হচ্ছে নিরাপত্তা আছে। আমাদের দেশে যেরকম রাস্তাঘাট পার হতে হলে ঝুঁকিপূর্ণ হয়, চরে কিন্তু ঝুঁকি নাই। আপনার কোনো বাচ্চা রোড অ্যাক্সিডেন্টের কিন্তু কোনো সমস্যা নাই, ভয়ের ব্যাপার নাই। দূর তো একটু হতেই পারে, সেটা কিন্তু আমাদের এই চর নয়, এরূপ অঞ্চল ভর অঞ্চলগুলোতেও কিন্তু এরকম আছে। মিল্টনের কাছে আসি, আপনি যখন চর ভ্রমণ করেছেন, চর ঘুরে এসেছেন, এই যে সমস্যাগুলোর কথা এখানে আমরা শুনলাম, আপনি আলাদাভাবে বিষয়টাকে কিভাবে দেখেছেন এবং এটা আপনার কাছে কি মনে হয়? আসলে আমরা যারা বাইরে থেকে গিয়ে চরকে দেখি, তারা আসলে পাখির চোখে চরকে দেখা হয়। তারপর আমরা অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করার কারণে আমরা প্রবলেমগুলো অনেক সময় বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, সেই অনুযায়ী কাজ করি। তো যেটা কথা আরজু ভাই বলছিলেন যে নিরাপত্তার সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে নিরাপত্তার সমস্যা আছে। একটা বড় সমস্যা হচ্ছে যে আসলে অনেক চরগুলোতে আপনি স্কুল নাই, দেখা গেল পাশের চরে স্কুল, অর্থাৎ ওকে নদী পার হতে হচ্ছে। এবং নদী পার হওয়ার জন্য দেখা যাচ্ছে ওই শিশু যে হয়তো 7 বছর 8 বছর বয়সের একটা শিশু, সে একটা ছোট্ট নৌকা নিয়ে পার হচ্ছে, এবং নৌকা একা, কখনো 2 বা 3 জন, মানে ওই বয়সী সমবয়সীরা, যাদেরকে আমরা হয়তো শহরে চিন্তাই করতে পারি না যে এই ছেলেদেরকে রাস্তায় একা পার হওয়ার জন্য, সেই জায়গায় নদী পার হচ্ছে এই বাচ্চারা। সেখানে একটা সংকট, মানে আপনার আমার কাছে মনে হয় যে নিরাপত্তার সংকট একটা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার উনি যেটা বললেন যে সরকারি স্কুলের যে সমস্যা, যে শিক্ষক নাই, আমি এমন স্কুলে দেখেছি যেখানে আপনার একজন শিক্ষক আছে, তিনিও আসেন না। আবার এমন জায়গায় দেখেছি যে যদি ওনার এলাকায় না, এটা অন্য এলাকা, চর ভবানীপুর এলাকায় একটি মেয়েকে আমরা পেয়েছি যে চরের মধ্যে একমাত্র ইন্টারমিডিয়েট পাস মেয়ে, এবং সে C+ পেয়েছে। সেই মেয়েটি প্রতিদিন 1 ঘন্টা 45 মিনিট পায়ে হেঁটে স্কুলে যায়, কলেজে যেত। তো এটা হচ্ছে যে তার ভিতরে সেই আগ্রহটা তৈরি হয়েছে। আর এখানে আরেকটা সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে দারিদ্রতার, মানে এই দরিদ্রদের উন্নয়নের জন্য যারা কাজ করেন, যে এনজিওরা, তারাও কিন্তু চরে যেতে চান না। ফলে উপানুষ্ঠানিক স্কুলের শিক্ষা ব্যবস্থা যেটা এই চরের ছেলেমেয়েদের জন্য আমরা দিতে পারতাম, সেটাও কিন্তু পাচ্ছি না। এবং আমার দেখা, আমি দেখিনি অন্তত ওনার বেড়া উপজেলার যে চরগুলোতে আমি গিয়েছি, 2-3টি চরে, সেখানে কোনো উপানুষ্ঠানিক স্কুল আমার চোখে পড়ে নাই। আরেকটা বিষয় হচ্ছে যে বাবা মা মনে করে যে আমার ছেলেটা স্কুলে যাওয়ার চেয়ে যদি আমার সাথে একটু কাজে হেল্প করে, বা যদি আপনার একটু গরুর ঘাস কেটে নিয়ে, যেহেতু ওই এলাকাগুলোতে ঘাস প্রচুর এবং মানে আপনার গবাদি পশুর চাষটা বেশ লাভজনক, সে দেখা যায় এখানে তার ইনকাম আছে, বাচ্চারা কাজে হেল্প করে, তার ইনকাম হয়, তারা সে মানে মানে উৎপাদন করে এমন একটি সন্তানকে সে কেন অনুৎপাদন করে, তার কাছে শিক্ষাটা অনুৎপাদনশীল। আমরা চরের জীবন নিয়ে 2টো তথ্যচিত্র দেখব। তথ্যচিত্র দেখার পরে আবার ফিরে আসছি আলোচনায়। পাবনার বেড়া উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 6টি চর অধ্যুষিত এলাকা। এই অঞ্চলে চর রয়েছে মোট 12টি। এসব চরে প্রায় 50,000 লোকের বসবাস। যমুনা তীরবর্তী এই চরগুলোতে অভাব লেগে আছে সারা বছর। কৃষিকাজে তেমন সুযোগ না থাকায় চরবাসীরা জীবন ধারণ করেন মাছ ধরে, খড়ি বিক্রি করে এবং মূলভূমিতে শ্রম বিক্রি করে। এত কিছুর পরও দুবেলা খাবার জোটে না তাদের। ধুকে ধুকে বেঁচে থাকেন ভাগ্যপীড়িত চরবাসীরা। সমগ্র চরাঞ্চল ব্যাপী ছড়িয়ে রয়েছে এ ধরনের টুকরো টুকরো হাজারো বঞ্চনার চিত্র। চর গংরাজানির হালিমা বেগম 6 মেয়ের মধ্যে 4 জনকে বহু কষ্টে বিয়ে দিয়েছেন। অসুস্থ স্বামী আর 2 মেয়ে নিয়ে সংসার তার। চরে মহিলাদের কোনো কাজের সুযোগ না থাকায় পরিবারটির দিন চলে খেয়ে না খেয়ে। নদীতে 3বার ভাঙিয়ে গেল, হেসে কোনো জায়গায় থাকার মতন কায়দা নেই। হেসে এই সরে আইসিয়া হেসে হানা হানি ফালা থেকে ওই জায়গা দেয় না কি করি হেসে সুমতি এলারা হেসে যোগাযোগ করিয়া হেসে মনে করেন এই বসার জায়গাটা করে দিছিল, তারই পারে বসি। বসার পরে ফের আর একটা মেয়ে জর্জরা গেল। হে মেয়েটা এখন বিয়ে দেয় কীভাবে, মনে করেন যে ইয়ার কাছ থেকে এইভাবে আইনিয়া টেনিয়া চা চিনতে হে মেয়েটা বিদায় করলাম। সেই মেয়েটা বিদায় করে ফের এই মেয়েটা জর্জরা গেল। এখন কি করি, এখন মনে করেন যে এখন আমি বর্তমান 40,000 টাকা দিনা আমি কিভাবে দেবো না দেবো সেই ভাবনাতেই আজ বর্তমান আমি বাড়িতে খামু কি, মনে করেন এ জোটা আমার নাই। একই চরের লালবানুর বয়স 70-এর কোঠায়। স্বামী মারা গেছেন বেশ কবছর আগে।
এক ছেলে এক মেয়ে অভাবের সঙ্গে যুদ্ধ করছে নিজ নিজ সংসারে। ফলে তাকে দেখার মতো কেউ নেই চারপাশে। বয়স্ক ভাতা বা ভিজিএফ কার্ডের মতো সামাজিক নিরাপত্তা সেবা পৌঁছয় না এই প্রত্যন্ত চরে। তাই বেঁচে থাকার তাগিদে এই বয়সে খড়ির বোঝা মাথায় তুলে নিয়েছেন বৃদ্ধা লালবানু। মাটি তুলতে পারি না, গিরে ভাঙছিল আসার পরে মাটি কাটতে পারি না, ওই জাটি আনি 2 দিন কাটি 3 দিন কাটি, একদিন বিক্রি করি, এসে কিনে তাই এনে খাই। বক্স ভাতা দেয় না বাবা, আবার এই যে আর্মি কাটাইছিল দিল না, এই যে আবার ফের 15 সরকার চাইল ফেলো দিল না। তাহলে আমি গরিব মানুষ, আমি নারী মানুষ বাবা, আমি পান এলো না, আমার তো রুজি দেরে নাই, আমার তো একটা ঘর হানো নাই, তাহলে আমার লাগে না বাবা। দুপুরে বাবা খাই না, দুপুরে খাই না, ওই বেনা নাম দি আদার শের নাম দি, হয়তো আদার শের কমু নাম দি বেনা গুড়ি খাই, আর কয়টা পানি দিয়ে থুই, সেই কটা জানি আবার রাইতে খাই আর শুয়ে থাকি। একটা গরু দিলে আমি পাইলের পারমু, ঘাস কাটিয়ে আনিয়ে খাওয়ার পারমু। বড় হইলে বিক্রি করলি তাহলে সংসার কিছু, তাহলে পয়সা আমি যে কদিন বাঁচলাম বাবা তাহলে আমি খাইলাম। চরের দুঃখগাথার সাথে কিছু সেবামূলক উদ্যোগও আমরা দেখি। চরবাসীদের এসব দুঃখ দুর্দশা অনুধাবন করে অনেকেই তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। পাবনার স্থানীয় চর অ্যালায়েন্স চর গংরাজানিতে 50 বিঘা জমিতে ইরি ধানের চাষ করছে। এখানকার ফসল বলতে প্রধানত কলাই। ফলে এ ধরনের ধান চাষের উদ্যোগ এবারই প্রথম। গত বছর বন্যায় বেড়ার চরবাসীরা নিদারুণ দুর্ভোগের শিকার হন। এ সময় বেসরকারি প্রতিষ্ঠান কৈননিয়া এই অঞ্চলে কয়েকটি চরে মোট 148টি ঘর প্রদান করে। নতুন ঘর পেয়ে চরবাসীরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। স্থানীয় এনজিও জেএসকেএস 2007 সালে অপর একটি অসরকারি প্রতিষ্ঠান জবসের কারিগরি সহায়তায় বেড়ার চর অঞ্চলে গরু মোটা তাজাকরণ প্রকল্প শুরু করে। সে বছর তাদের প্রায় 1 লক্ষ টাকা লাভ হয়। এবছর বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আকবকসোহা চর ও পুরান ভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুর চরে মোট 28টি অতি দরিদ্র পরিবারে 29টি গরু প্রদান করেন তারা। এবার তাদের লাভের পরিমাণ 4,22,901 টাকা। জেএসকেএস জানায়, চরে এই প্রকল্পটি মানুষের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও বিভিন্ন চরে বেশ কয়েকটি এনজিওর সহায়তায় সবজি চাষের মতো বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। চর সম্পর্কে নীতি নির্ধারণী মহলে সচেতনতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও চর অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা না নেওয়ায় সার্বিক চিত্রটার তেমন কোনো হেরফের হয়নি। সরকারের পৃষ্ঠপোষকতা ব্যতীত চর অঞ্চলের প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারেন স্থানীয় সরকার। আমরা দুটো তথ্যচিত্র দেখলাম, এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদীয় জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদীয় জীবন, বাংলাদেশের নদীয় জীবন। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম নদীয় জীবন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা তথ্যচিত্র দেখেছি, এখন আবার আলোচনায় ফিরে যাই। আমরা শুরুতে সমস্যার কথা বলছিলাম, কিছু কিছু সমাধানের কথা একটু একটু বলা হচ্ছিল। এখন আমরা তথ্যচিত্র দুটিতে সমস্যাও দেখলাম এবার একেবারে প্রত্যক্ষভাবে, এবং আমাদের দর্শকরাও দেখলেন কিছু সমাধান বা ধরেন আপনার সম্ভাবনার বিষয়টা দেখানো হলো। স্বাস্থ্যসেবার বিষয়ে আপনার কোনো অবজারভেশন কি আছে? আসলে স্বাস্থ্য সেবা বলতে কোনো বিষয়ই চলে নেই। 2 বেলা খাওয়ার বিষয়টাই প্রধান তাদের কাছে। স্বাস্থ্য কি জিনিস, কারণ স্বাস্থ্য বিষয়, কারণ উনি যিনি বললেন, আজুবাই যে একটা জিনিস বললেন যে চরে হচ্ছে ওষুধের দোকানদারে হচ্ছে আপনার চিকিৎসক। এখন হচ্ছে যে ওনার যে চর, যেমন গঙ্গা দিয়া বা গঙ্গা জানি, ওই চরে কিন্তু আপনার ওষুধের দোকানও নেই। একটা হাতুড়ে চিকিৎসা যে পাবে সেই চিকিৎসাটাও তো সে পাচ্ছে না। কি করা যেতে পারে, কি হতে পারে? এক্ষেত্রে কিন্তু খুবই একটা যুগান্তকারী একটা প্রকল্প বর্তমান সরকারের এখনো আছে। যখন এই সরকার বিগত সময়ে ছিল তখন ছিল, আপনারা নিশ্চয়ই মনে পড়বে, কমিউনিটি ক্লিনিক। এই বিষয়টা যদি মাঝখানে বন্ধ করা না হতো তাহলে কিন্তু ইতিমধ্যেই
এই 18,000 কমিউনিটি ক্লিনিক হবার কথা ছিল, মাত্র 7,000 বা 5,000 এরকম একটা সংখ্যা কিন্তু বাস্তবায়িত হয়েছে, বাকি সংখ্যাটা কিন্তু বাস্তবায়িত হয়নি। যেরকম আমি বলছিলাম ঢালারচরের কথা, ঢালারচরে কিন্তু একটা কমিউনিটি ক্লিনিক আছে, সেই ক্লিনিকটি আমাদের নির্বাচনের পূর্ব পর্যন্ত ছিল কেবলই পুলিশ ক্যাম্প হিসেবে, সেটিকে নির্বাচনের পরে আমরা অর্ধেক করেছি, অর্থাৎ পুলিশ ক্যাম্পের জন্য অর্ধেক বরাদ্দ দেওয়া হয়েছে, বাকি অর্ধেক কমিউনিটি ক্লিনিক হিসেবে আবার এটাকে রূপান্তরিত করেছে, কিন্তু এখনো চালু হয়নি। চালু হওয়ার জন্য যে ব্যত্যয়টা ঘটেছে, যে এই যে এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট বলে একটা পদ আছে, যারা একটা ন্যূনতম প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা এখানে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা, সেই সাথে একজন পরিবার পরিকল্পনার সহকারীও থাকবেন, যিনি শূন্য মহিলাদের মাঝে কাজ করবেন। তো এই পদগুলো শূন্য আছে, রিক্রুটমেন্ট হয়নি। ইতিমধ্যে এটার রিক্রুটমেন্টের জন্য ব্যবস্থা, মানে সরকারি পর্যায়ে এটার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দরখাস্ত নেওয়া হয়েছে, এবং খুব স্বল্পতম সময়ের মধ্যে হয়তো নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। সেক্ষেত্রে আবার এই কমিউনিটি ক্লিনিকগুলো চালু হলে এটা ন্যূনতম একটা চিকিৎসার ব্যবস্থা হতে পারে। কাজের অভিজ্ঞতা আমি দেখেছি, কমিউনিটি ক্লিনিক বলেন বা মানে আমাদের যে মূল প্রবলেম যে হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা FWB, এদের মূল সমস্যা হচ্ছে যে আপনার এরা তো আসলে আপনার উপজেলা বেসড, উপজেলায় থাকেন, উপজেলা হেলথ কমপ্লেক্সের বা স্বাস্থ্য কর্মচারী, এরা হচ্ছে যে এই যে দূর চরাঞ্চল যেটা হচ্ছে আপনার একদম যোগাযোগ বিচ্ছিন্ন, সেখানে তারা পৌঁছেন না। কেন পৌঁছেন না? কারণ হচ্ছে যে আসলে অনেক চরের নিয়মিত আপনার যেটাকে বলে আপনার যোগাযোগের যে একটা নৌকা বা ট্রলার, সেটাও নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে চরের মানুষের মধ্যে আপনি যদি চিন্তা করেন, জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে কোনো চিন্তাই নেই। আপনি যদি জিজ্ঞাসা করেন 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ওই যে একজন দেখলাম আমরা যে তার 4টা মেয়ে বিদায় করছে, 40,000 টাকা এখন ঋণী আছে। ওখানে হচ্ছে যে মেয়ে হলে তো একটা সমস্যা, এই মেয়েকে বিয়ে দিতে হবে, এবং বিয়ের ক্ষেত্রে আপনার যৌতুক হচ্ছে মাস্ট, যৌতুক দিতে হবে। সেই ছেলে যদি আপনার বেকার হয়, ইভেন তার যদি একটা পা না থাকে, চোখ যদি একটা বন্ধ থাকে, কিন্তু সে ছেলে, এই কারণে তাকে কিন্তু যৌতুক দিতে হবে, যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যাবে না। এটা হলো এক। দুই হচ্ছে যে এই মেয়েটার বিয়ে হচ্ছে কখন? এই মেয়েটার বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে 12 বছর 13 বছর বয়সে, এবং সে খুব দ্রুত দেখা যাচ্ছে 15-16 মধ্যে সে মা হয়ে যাচ্ছে। যৌতুকের যে বিষয়টা, এটা আরো অন্যান্য চরেও আমরা এই সমস্যাটা দেখছি, এইটাকে অ্যাড্রেস করা যায় কিভাবে? এটার জন্য তো নতুন করে ভাবার কিছু আমি দেখি না। এটা তো সারা দেশের একটা বিচিত্র, যেখানে শিক্ষিত সচেতন বাবা মা বা পাত্র নিজের শিক্ষিত সচেতন, তাদের ভেতরেই এই ধরনের মানসিকতা আমাদের ভিতরে কাজ করছে, প্রবণতা কাজ করছে। চরাঞ্চলের মানুষের তো স্পেশালি এই রোগটা নাই, এরকম তো না। বরং চরাঞ্চলের মানুষের তো ফ্রিজ, টেলিভিশন, গাড়ি, মোটরসাইকেল চায় না। ও কি চায় যে আমার 2টা গরু কেনার টাকা, বা আমার এই একটা চাষ করার জন্য একটা ছোট চরের মানুষটার জন্য তো ওই গরুর মানে ফ্রিজ টিভি দেওয়া যতখানি সহজ একটা শহরের মানুষের জন্য, ওর জন্য কিন্তু গরুর দেওয়াটা আরো বেশি টাফ। মানে একটা ফ্ল্যাট কিনে দেওয়ার মতো সমস্যা কিন্তু বিষয়টা অন্যদিকেও আছে। আমি বলছি না যে এটা কোনো সহজ কাজ, অথবা এটাকে উৎসাহিত করতে হবে। অবশ্যই এটা আমাদের একটা সামাজিক ব্যাধি, এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, আমাদের মানুষকে এখান থেকে বের করে আনতে হবে, এবং বোঝানোর জন্য যে সবচেয়ে সহজ, যে আপনি আজকে ছেলের বাবা হিসেবে যে সুযোগটি নিচ্ছেন, কাল কিন্তু আপনি মেয়ের বাবা হিসেবে একই পর্যায়ে আপনি যাবেন। তো তার চেয়ে বরং দিয়ে নিয়ে না, আমরা এ পথে ওনাদেরকে উৎসাহিত করতে পারলে অধিকতর মঙ্গল আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বয়ে আনবে। সেটাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। যৌতুকটাকে যদি আপনার একটু কমায় নিয়ে আসার জন্য পুলিশ মাঝে মাঝে একটু চক্কর দেয়, একটা কেস যদি তারা করে, মানে যে না এটাকে আমরা ধরে নিয়ে যাব, তাহলে কিন্তু লোকজন কিন্তু ভয় পায়। তাহলে তারা জানে যে যৌতুক নিয়ে বিয়ে করলে এই সমস্যা হইতে পারে। ঠিক আছে, আপনি যেটা বলেছেন এটা কখনো কখনো খুব কাজে দেয়, আবার উল্টাটাও হয়। দেখা যায় যে যৌতুকের কথাও হচ্ছে না, মেয়েটার বিয়েও হচ্ছে না, তখন সে গোপন করে যৌতুক দিয়ে মেয়েটাকে বিয়ে দেয়। আপনি ওখানকার নির্বাচিত প্রতিনিধি, এখানে স্থানীয় সরকার রয়েছে, এটাকে আমরা উপজেলা একটা পরিষদ, সেই সরকারের স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, সেই সমস্যাগুলো সমাধানে আপনার স্থানীয় পর্যায়ে কি করা যেতে পারে? আমি যতটুকু ইতিমধ্যে অবগত হয়েছি বা দেখতে পাচ্ছি, কাজকর্তার সঙ্গে 14টি মন্ত্রণালয়ের সরাসরি এখানে দপ্তরিক অফিস রয়েছে এবং এরা কাজ করছেন। বিষয়টা হচ্ছে কেবলই সমন্বয় করা এবং তাদের যার যে কাজটি করার কথা সে কাজটি করার ব্যাপারটি নিশ্চয়তা বিধান করার। আপনি এখানে শিক্ষার প্রাথমিক
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 3টি স্তরের লেখাপড়ার জন্য প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা আছেন, সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন উপজেলা পর্যায়ের এবং মাঠ পর্যায়ে। এরা যে যার কাজটি যদি সম্পন্ন করেন, যথাসময়ে করেন, তাহলে এই বিরাজিত অবকাঠামোর মধ্যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে এই চেহারা এখন যা আছে তার আমূল পরিবর্তনই প্রায় কাছাকাছি চলে যাবে। ধন্যবাদ আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য বলার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার নদী ও জীবন অনুষ্ঠানে। এখন আমরা বিশেষ নজরের দিকে দৃষ্টি দেব। বাংলাদেশের নদী ও জীবন, গত 5 আগস্ট বেঙ্গল গ্যালারিতে জাতীয় চর ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আলোচ্য বিষয় ছিল চলতি বাজেটে চরের জন্য বরাদ্দ এবং তার সঠিক বাস্তবায়নের প্রয়োজনীয়তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর অ্যালায়েন্সের চেয়ারম্যান জনাব চিন্ময় মুৎসুদ্দি। সূচনা বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয়ের রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর জনাব ABM জুবায়ের। অনুষ্ঠানে চরে জাতীয় বাজেটের বাস্তবায়নের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি দেখানো হয়। এরপর সম্মানিত সদস্যরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। এছাড়া সদ্য চর ঘুরে এসে অভিজ্ঞতা বর্ণনা করেন চ্যানেল 1 এবং দিগন্ত টেলিভিশনের রিপোর্টার শামীম আল আমিন ও MM বাদশাহ। আপনারা এত কথা বলছেন যে চরের ডেভেলপমেন্ট, আমার এক প্রকার বিশ্বাসই হয় না যে চরের ডেভেলপমেন্ট সম্ভব। কারণ এটা আমার এক ধরনের মনের মধ্যে একটা সন্দেহ জেগে গেছে যে আসলে এইরকম প্রত্যন্ত এলাকা এরকম ভাঙছে, এরকম দুশ্চিন্তা নিয়ে যারা তাদের 50 বছরের জীবনে যারা 100 বার ঘর ভেঙে গেছে, তিনি তার কি ডেভেলপমেন্টের চিন্তা করবেন? সেখানে একমাত্র বিনোদন, সেখানে সন্তান ধারণ করা এবং সন্তান জন্ম দেয়া, এবং যেখানে সিজনাল স্বামীরা এসে হতভাগ্য এইসব নারীদেরকে ফেলে চলে যায়, সেখানে আসলে কিভাবে উন্নয়ন সম্ভব? আমার মানে ঠিক আমি আমার হতাশাবাদী মন ঠিক এই মুহূর্তে মেনে নিতে পারছে না। ভারী চলছে না, চুলো পুরা ফাঁকা, তারা কাজ করছে এমনিতে বসে, কেউ কাঁথা সেলাই করছে, কেউ মুরগির খাবার দিচ্ছে। তো বললাম যে আপনারা রান্না করছেন না কেন? বললো যে আমাদের সন্ধ্যায় রান্না হয়, ওই রাতে খাই এবং সকালে পানি দেওয়া থাকে ভাতটা, বা যেটা জল ভাত বলে, ওটা সকালে খেয়ে থাকে। সবশেষে সভাপতি সমাপনী বক্তব্য পেশ করার মাধ্যমে সভা সমাপ্তি যেমন জানান। আপনার মন্ত্রী এবং আমলারা আরও কয়েকদিন আগেও বলেছেন যে একটা সিস্টেমের মধ্যে যাবে। এখন যেটা আছে যে স্থানীয় পর্যায়ে বাজেটটা হোক। আমরা যখন বললাম চরের জন্যে, অর্থমন্ত্রী সাহেব আলাদা করে কি বলতে পারেন না যে চরের জন্য আমি এত টাকা দিলাম? বলে পারেন, কিন্তু চরের জন্য কত যাবে সেটা লোকালি তো করতে পারে, ওইটা আবার আর একটা মতামত আছে। এবং ওনারা বলছেন যে এখানে একটা পলিসি যেটা আছে সেটা হচ্ছে বোধহয় পপুলেশন ভিত্তিক একটা ডিস্ট্রিবিউশনের বিষয়। সেক্ষেত্রে চর নাকি অনেক ক্ষেত্রে মার খেয়ে যায়, কারণ তাদের পপুলেশন কম, সেই জন্য ওই টাকাটা তাদের কাছে যায় না। তো এইটাকে আমরা ইন করাতে পারি কিনা একটা লেভেলে, যদি আমরা এই অ্যাডভোকেসিটা একটু এই মন্ত্রী, সচিব, যুগ্ম সচিব যেখানে যেখানে আছে, প্ল্যানিংয়ে আমাদের কারো বন্ধুবান্ধব আছে, কারো আত্মীয় স্বজন আছে, কিংবা পরিচয় দিয়ে এবার বারবার যেতে হবে। অ্যাডভোকেসির বিষয়টা হচ্ছে অ্যাডভোকেসি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় না, অনেক সময় লাগে। প্রিয় দর্শক, আপনারা আমাদের ওই অনুষ্ঠান দেখে যদি আপনাদের কোনো বক্তব্য বলার থাকে, যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে সেটা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মতামত জানাবার ঠিকানা: প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01712626198। আরেকটি ফোন নাম্বার 01715715486। ইমেইল nodiojeebon@banglavision.tv। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে বেড়া উপজেলার চেয়ারম্যান খন্দকার আজিজুল হক আরজু, ATN বাংলার সাংবাদিক শওকত মিল্টন, এই দুজনের বক্তব্য শুনলাম। তারা সমস্যা যেমন আলোকপাত করেছেন, ঠিক একই সঙ্গে সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে প্রসঙ্গেও বলেছেন। আমরা দুটো তথ্যচিত্র দেখেছি, একটিতে সমস্যা, আরেকটিতে সম্ভাবনা। আমরা বিশেষ নজর দেখেছি। আমরা বাজেটে চরের বিষয়ে কি ছিল এবং কি থাকা উচিত
এবং পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ নেওয়া দরকার সেটা বিশেষ নজরে কিছুটা দেখেছি, কিছুটা আলোকপাত আমরা পেয়েছি। সেটা যদি সত্যিকার অর্থে সমন্বিতভাবে প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় পর্যায়ে সরকারি নীতি নির্ধারকরা সবাই মিলে যদি আন্তরিকতার সঙ্গে বিষয়টাকে দেখেন, তাহলে যে সমস্যা, যে সংকট আমরা দেখেছি, সেই সমস্যা এবং সংকট থেকে কিছুটা হলেও উত্তরণ ঘটানো সম্ভব হবে। আপনারা সবাই এই বিষয়ে একটু সজাগ হলে কাজটি আরও দ্রুত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে